কিরে, কাল রাতে নাকি তোরা একসাথে ঘুমিয়েছিস? চোখ মুখের কি অবস্থা করেছিস দুটো না ঘুমিয়ে? আয় বস, নাস্তা করে নে। ওয়াহিদ ভাইয়া আর আঙ্কেল কোথায় আন্টি? টেবিলে বসতে বসতে শায়লা বেগমকে জিজ্ঞাসা করলো হৃদিতা। বাবা ছেলে তো সেই সকালেই নাস্তা করে বেরিয়ে গেছে। তোরা আঙ্কেল দুপুরে খেতে আসবে। ওহাইদের নাকি আজকে কাজের চাপ বেশি, তাই আসতে পারবে না। ও আচ্ছা আন্টি, আমি একটু শপিংয়ে যাব ভাবছিলাম, ঝুমুরকেও সাথে নিয়ে যাই। হ্যাঁ যাও। ভালোই তো হবে, এখানে আসার পর থেকে মেয়েটা বের হতেই পারছে না। একটু বাইরে থেকে ঘুরে আসলে ভালো লাগবে। হুম আন্টি, একটা কথা কিন্তু বলতেই হয়, ঝুমুর অনেক লাকি, কারণ ও তোমার মতো একজন শাশুড়ি পেয়েছে। ওরে বাবা, তাই নাকি? আমি আর কোথায় ভালো, তুই আমার থেকেও ভালো শাশুড়ি পাবি। আমিন। দুষ্টুমি স্বরে বলে হৃদিতা। ও আচ্ছা, এই কথা। দাঁড়া, আজকেই তোর বাবাকে বলছি জলদি তোর বিয়ের ব্যবস্থা করতে। এ বাড়িতে আসার পর ঝুমুরের বেশ আলসম দিন কাটছে। না আছে পড়াশোনা আর না আছে কোনো কাজ। শায়লা বেগম তো তাকে কোনো কাজে হাত লাগাতেই দেয় না। দুপুরের দিকে নিজের লাগেজের কাপড়গুলো ভাঁজ করে আলমারির খালি পাশটাতে রেখে দিল। গোছগাছ শেষ করে ঘরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে গোসল করতে ঢুকলো। আজ যেহেতু ওয়াহিদ লাঞ্চ এ আসবে না, তাই সে নিশ্চিত মনে শাড়িটাকে কোনো রকম শরীরের সাথে পেঁচিয়ে বেরিয়ে এলো। রুমে এসে পুরো শাড়িটা খুলে সুন্দরভাবে পরতে লাগলো। কুচিগুলো ভাঁজ করে গুছতেই দরজা খোলার লক ঘোরানোর শব্দ কানে এলো। রুমে দ্বিতীয় কারো উপস্থিতি লক্ষ্য করা সত্ত্বেও মাথা উঠিয়ে দেখার প্রয়াস দেখা গেল না তার মধ্যে। শাড়িটা ঠিকঠাক মতো পরা শেষ করে সামনের দিকে অনাকাঙ্ক্ষিত মানুষকে দেখে মাথা ঘুরে যাবার জোগাড়। সামনে তাকিয়ে দেখলো ওয়াহিদ তার ঘামে আধ ভেজা শার্টটা প্রায় ছুঁড়ে ফেলেছে রুমের সিঙ্গেল সোফায়। ঝুমুর সেদিকে তাকিয়ে একটা শুকনো ঢোক গিলল। ঝুমুর শাড়ি টানাটানি করে ঠিক করে দরজার দিকে এগিয়ে যেতে যেতে হালকা কণ্ঠে বলল, আপনি ফ্রেশ হয়ে আসুন, নিচে হয়তো আম্মু আমাকে ডাকছে। ওয়াহিদ ঝুমুরের হাত ধরে আটকে দিল। ও আচ্ছা, তা আম্মু কি মনে মনে ডাকলো নাকি, যে আমি শুনতে পেলাম না? না মানে। ঝুমুরকে থামিয়ে দিয়ে বলতে শুরু করলো ওয়াহিদ, শোনো, দরজার লক নামক একটা বস্তু আছে, সেটা লাগিয়ে রাখবো সবসময়, বুঝছো? না মানে বাড়িতে তো তেমন কেউ নেই, তাই লাগাইনি। এখন নেই তো আসতে কতক্ষণ, সো বি কেয়ারফুল। ঝুমুর বেশ লজ্জা পেল। আসলেই তো এই কথাটা একদম মাথাতেই ছিল না। যদি অন্য কেউ চলে আসতো। এদিকে সেদিকে অস্থির দৃষ্টি ফেলে ঝুমুর বলল, হুম। ঝুমুরের ভীত চেহারা দেখে হাসি পেল ওয়াহিদের। তবে তা চেপে রেখে ঝুমুরকে আর একটু কাছে টেনে নিয়ে চেহারায় গম্ভীরতা ভাব এনে বলল, তবে তুমি চাইলে আমার সামনে এমন একটু একটু বেসামাল হতেই পারো, আই ডোন্ট মাইন্ড। শেখ ভিলার আজকে সকালের নাস্তার টেবিলের মধ্যবনী এ বাড়ির ছোট বউ তথা ঝুমুর। কারণ আজ থেকে ঝুমুরের কলেজের শাসন জারি করা হয়েছে। তার শাসক স্বয়ং প্রফেসর শাকিল শেখ। উনি কলেজে যাবার সময় ঝুমুরকে নিয়ে যাবে। ঝুমুর নাস্তার প্লেট সামনে নিয়ে মনে মনে ভাবছিল, ধুর, প্রথমে তো বিয়ে করতে চাইলাম না, কারণ বিয়ে করলে বাউন্ডুলে থেকে বউ হতে হবে। এখন দেখি পাত্রী হতে গিয়ে ছাত্রী হয়ে গেছি। ঝুমুরকে অন্যমনস্ক দেখে কিঞ্চিত কপাল কুঁচকালো শায়লা বেগম। এই কি হয়েছে রে ঝুমুর, শরীর খারাপ লাগছে নাকি? ঝুমুর আশ্বাসের সুরে বলল, না না, কিছু হয়নি। সাদা শার্টের লম্বা হাতা দুটো ফোল্ড করতে করতে সিঁড়ি দিয়ে নামলো ওয়াহিদ। শায়লা বেগমের কথা শুনে বলতে লাগলো, কার কি খারাপ হলো আবার? আর হলি বা কি, ঠিক করার মেকানিক স্বয়ং হাজির। তার এমন কথায় হেসে উঠল সবাই। শায়লা বেগম হাসি থামিয়ে মুখটাকে গম্ভীর করে বললেন,
এখনো কিছুই হয়নি, কিন্তু আজ যদি কেউ নাস্তা না করে ঘরের বাইরে যায় তাহলে অনেক কিছুই হতে পারে। ওয়াহিদ আর কথা বাড়ালো না, হালকা হেসে ঝুমুরের পাশে ফাঁকা চেয়ার টেনে বসে পড়ল। পাউরুটিতে জ্যাম লাগিয়ে নিয়ে কাপে কফি ঢালতে ঢালতে ঝুমুরের উদ্দেশ্যে বলে, আজ তোমার কলেজ যাওয়ার কথা, নাস্তা শেষ করে রেডি হয়ে আসো, আমি গাড়িতে ওয়েট করছি। ঝুমুর কিছু বলতে যাবে তার আগেই শায়লা বেগম তার হাত চেপে ধরে থামিয়ে দিলেন, বলে উঠলেন, হ্যাঁ, তাড়াতাড়ি রেডি হয়ে যা, না হলে দুজনেই দেরি হয়ে যাবে। প্রায় 15 মিনিট সময় নিল রেডি হতে ঝুমুর। কলেজের নির্দিষ্ট ড্রেস পরা যেহেতু বাধ্যতামূলক, তাই কলেজ ড্রেসটাই গায়ে জড়িয়ে নিল। আজ ড্রেস পরে কলেজে যাবে ভেবে একটু লজ্জা লাগলো তার, কিন্তু কি আর করার, পড়তে তো হবেই। আর কলেজ পড়ুয়া মেয়ে বিয়ে করতে পারলে ড্রেস কেন পরতে পারবে না। নিজেকে নিজে এমন ডর্জন খানেক সান্ত্বনা দিয়ে নিচে নেমে গেল ঝুমুর। ঝুমুরকে কলেজ ড্রেসে দেখে হা হয়ে গেল ওয়াহিদ। নিতান্তই বাচ্চা মেয়ে লাগছে, এটা নাকি তার বউ। হায়, এখন তো লোকজন এটা শুনলে তাকে বাল্য বিবাহের অপরাধে ধরে নিয়ে জেলে ঢুকিয়ে দিবে। ওয়াহিদকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে অস্বস্তিতে পড়ে গেল ঝুমুর। মনোযোগ সরাতে বলল, আমি রেডি। ঝুমুরের কথায় ধ্যান ভাঙল ওয়াহিদের। হ্যাঁ চলো। গাড়ির ভেতরে কেউ কোনো কথা বলল না। ওয়াহিদের চেম্বার যেহেতু কলেজ পেরিয়েই, তাই ভাবলো ক্লাস শেষ হলে ঝুমুরকে তুলে নিবে। কলেজের গেটে গাড়ি থামিয়ে বলল, তুমি কলেজ শেষ হলে অপেক্ষা করো, আমি নিয়ে যাব। ঝুমুর মাথা নাড়িয়ে সায় জানালো। গেটে ঢোকার জন্য পা বাড়াতেই ওয়াহিদ বলে উঠল, আর শোনো, আমাদের বিয়ের কথাটা আপাতত হাইড করলে তোমার জন্য বেটার হবে। ঝুমুর ঠিক বুঝতে পারল না তার কি সুবিধা অসুবিধা হতে পারে, তবুও মুখে বলল আচ্ছা। ওয়াহিদের কাছ থেকে বিদায় নিয়ে ক্লাসে চলে গেল। ক্লাসে ঢুকতেই 2-3 জন ছেলে মেয়ে হুড়মুড় খেয়ে পড়ল ঝুমুরের গায়ে। তারা আর কেউ না, বন্ধু নামক শত্রুগুলো। ক্লাস শুরু হতে এখনো আধ ঘন্টার মতো সময় বাকি, তাই সবাই মিলে বসলো চিরপরিচিত ক্যান্টিনের চত্বরে। কে রে, ওই দিন যে বললি বিয়ে ঠিক হয়ে গেছে, এরপরে তো একেবারে লাভ পাত্তা। আসলেই বিয়ের সাথে কইরা ফেললি নাকি রে? চিন্তিত হয়ে বলছে কেয়া। কেয়ার কথাকে ব্যঙ্গ করে বলে উঠল নীরব, আরে ধুর, ও হচ্ছে ঝাড়ুর রাখাল বালক। মনে নাই কিভাবে ছোটবেলায় ব্যথা পাওয়ার নাটক করে আমাদের ঘোল খাওয়াইতো। মহারানী ভাবছে ওর বিরহে আমরা কাঁদতে কাঁদতে বলবো, ইসরে ঝুমুর তুই 3 দিন কলেজে আসিস নাই, এতে আমাদের 2 নাম্বার বন্ধ হয়ে গেছে। আগুনে পড়ল ঘি। ঝুমুর চিল্লিয়ে উঠে পাশ থেকে খালি প্লাস্টিকের চেয়ার নিয়ে নীরবের পেছনে ছুটতে লাগলো। ক্যান্টিনের বাকিরা যে যার মতো স্বাভাবিক হয়েই বসে আছে, কারণ এগুলো তাদের নিত্যদিনের দেখা জিনিস। মিনিট 5 দৌড়াদৌড়ি করে ক্লান্ত হয়ে নিজের চেয়ারে বসে পড়ল ঝুমুর। নীরবও চুপচাপ বসে পড়ল। সবাই ঝুমুরকে এটা সেটা বললেও চুপচাপ বসে আছে আদিল। আদিলকে চুপচাপ বসে থাকতে দেখে নীরব বলল, শাকচুন্নির দৌড়ানি খাইলাম আমি, আর তুই এমন মরার মতো পইরা আছস কেন? হাসতে হাসতে কেয়া বলল, মনে হয় বিয়ে ঝুমুরের ঠিক হয় নাই, ওর গার্লফ্রেন্ডের হয়েছে। যেদিন শুনছে এই কথা ওই দিন থেকে এই মুখে রোদ ওঠে না। আদিল কিছু না বলে উঠে ক্লাসে চলে গেল। ঝুমুর পুরো ক্লাসে কিছু একটা নিয়ে চিন্তিত ছিল, তা বুঝতে পেরে কেয়া বলে উঠে, তোর হয়েছেটা কি ঝুমুর? কিছু না বললে বুঝবো কি করে? ঝুমুর কেয়ার দিকে এক পলক তাকিয়ে বলে, তোকে একটা কথা বলবো, তুই এখন এটা কাউকে বলিস না। কি কথা? আমার বিয়ে হয়ে গেছে শাকিল স্যারের ছেলের সাথে। কি সত্যি? হা হয়ে গেল কেয়ার মুখ। হ্যাঁ। সকাল থেকে ঝুমুরকে চুপচাপ দেখে সবাই ভেবেছিল মন খারাপ, তাই নীরব আর আদিল গিয়েছিল ঝুমুরের পছন্দের চকলেট ফ্লেভারের আইসক্রিম আনতে। ঝুমুরের কথা শুনে আদিলের হাত থেকে আইসক্রিমগুলো রাস্তায় পড়ে গেল। কিছু পড়ার শব্দ পেয়ে পিছনে তাকিয়ে আদিল আর নীরবকে দেখে অবাক হয়ে গেল ঝুমুর। মনে মনে ভাবলো, ধুর, যেটা করতে চায় না ওটাই হয়ে যায় বারবার। ঝুমুর আদিল আর নীরবের কাছে গিয়ে বলল, দেখ, আমি আজ না হয় কাল তোদের এই ব্যাপারটা বলতাম, কিন্তু চাইছিলাম এখন কেউ না জানুক, তাই বলিনি। কিন্তু কে শুনে কার কথা? আদিল তো রাগে ফেটে পড়ল, বলতে লাগলো, ধুর শালার কপাল,
কত আশায় ছিলাম তোদের বিয়েতে সুন্দরী বেআইনগুলোর লগে প্রেম করবো, আর শেষ পর্যন্ত তোরা কিনা না বললেই বিয়ে করে ফেললি। ঝুমুর কিছু বলতে যাবে তার আগেই দেখলো ওয়াহিদের গাড়ি গেটের সামনে দাঁড়ানো। পরে তোদেরকে সব কিছু পরিষ্কার করে বলবো বলে গাড়ির দিকে চলে গেল। আদিলের নাকি একটু কাজ আছে, তাই সে পরে যাবে। কেয়া নীরব তাতে সাই জানিয়ে চলে গেল। আদিল চৈতন্যহীনের মতো গিয়ে বসে রইল কলেজের সামনের ক্যান্টিনে। সেখানে দিনের শুরুতে একটা হাসি মুখ দেখে মন ভালো হয়ে যেত, এমনটা তো হওয়ারই ছিল। তবুও মনের কোণে এক কোণে হয়তো একটুখানি ভুল ভ্রান্তি জমা ছিল। ছিল ছোট্ট এক টুকরো আশা, যা একটুখানি আলোর দেখা পেলেই বেরিয়ে পড়তো। তার অবচেতন মন ভেবে বসেছিল ঝুমুরও হয়তো তাকে ভালোবাসে। না, সব ভুল, সব মিথ্যা। ছেলেরা সহজে যেমন কাঁদতে পারে না, তেমনি চেপে রাখা অসম্ভব ক্ষমতা নিয়ে জন্মায়। ভেতরে চেপে রাখা কান্না যেন চোখ দিয়ে রক্ত হয়ে ঝরছে। রাগে কষ্টে নিজের চুল খামচে ধরল। ভাবতে লাগলো, ঠিকই তো করেছে ঝুমুর। তার মতো ছেলেকে কি ভালোবাসা যায় নাকি? তাকে তো শুধু বন্ধু বানানো যায়। হঠাৎ কাঁধে কারো স্পর্শ পেয়ে চমকে উঠল আদিল। পেছনে তাকিয়ে দেখলো কেয়া। তড়িঘড়ি করে চোখ মুখ মুছে উঠে দাঁড়ালো। বলতে লাগলো, কিরে, তুই এখনো যাসনি? এখানে কি করছিস? কেয়া বলে উঠল, এই কথা তো আমার তোকে জিজ্ঞেস করার কথা, তুই এখানে কি করছিস? আরে কিছু না, এদিকে একটু কাজ ছিল, এখনই বাসায় চলে যাব। এদিকে সেদিকে দেখার ভান করে মুখ লুকিয়ে বলল আদিল। কেয়া এক হাতে আদিলের মুখটা নিজের দিকে ধরে বলল, দেখ আদিল, তুই আর যাই করিস না কেন, অন্তত আমার কাছে কিছু লুকানোর চেষ্টা করিস না। আমি জানি তুই এখানে কেন বসে আছিস, আর তোর যে কোনো কাজ নেই সেটা আমি ভালোই জানি। একটু থেমে কেয়া আবারও বলতে শুরু করলো, তুই এতদিন কেন তোর মনের কথাটা ওকে বলিসনি? আর শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে ঝুমুরের মনে তোর জন্য বন্ধু ছাড়ার কোনো ফিলিংস কখনোই ছিল না। কিছু জিনিস এমনই হয় আদনান, যা আমরা মন প্রাণ দিয়ে চাইলেও পাই না। আদিল এবার রেগে গেল। কেয়ার হাত সরিয়ে দিয়ে বলতে লাগলো, তুই কি করে জানবি ভালোবাসা হারিয়ে গেলে কতটা খারাপ লাগে? আর কাকেই বা কি বলছে? তোর কি কাউকে ভালোবাসার মতো মন আছে নাকি? কথাগুলো বলেই আদিল চলে গেল। পিছনে একবার ফিরেও দেখলো না নিজের কষ্টগুলো যে অন্য একজন মানুষকে দ্বিগুণ আকারে ফেরত দিয়ে চলে গেল। কেয়া বলতে লাগলো, তুই তো মাত্র কদিন ভালোবেসে হারাচ্ছিস আদনান, আর আমি তো ভালোবাসা বলতে তাকেই বুঝেছিলাম। তার মধ্যেই হারানো আমিটাকে খুঁজে পেয়েছিলাম। গাড়ির মধ্যে নীরবতা কাটিয়ে ওয়াহিদ বলে উঠল। তোমার লক্ষ্য কি? ঝুমুর সব সময়ের মতো বলে উঠে, ছোটবেলায় ছিল ডাক্তার আর বড়বেলায় বিয়ে করা। ওয়াহিদ তাজ্জব হয়ে গেল ঝুমুরের কথায়। সে মোটেও এমন উত্তর আশা করেনি। হাসতে হাসতে বলল, এখনো যেহেতু ছোটই আছো, তাহলে ছোটবেলায় স্বপ্নটাই পূরণ করো। বড় হলে পরেরটা আমি দেখব। দুপুর যেহেতু পার হয়ে যাচ্ছে, চলো আজকে বাইরে লাঞ্চ করে যাই। ঝুমুর কিছু বলতে যাবে তার আগেই একটা রেস্টুরেন্টের সামনে গাড়িটা পার্ক করে ফেললো ওয়াহিদ। খাওয়া দাওয়া শেষ করে বের হতে হতে 1 ঘন্টা লাগলো। বের হয়ে ওয়াহিদ বলল, চল একটু শপিং মলে যাই, প্রয়োজনীয় কিছু জিনিস নেওয়ার আছে। ঝুমুরের বাসায় পরার মতো তেমন ড্রেস নেই, এই জিনিসটা খেয়াল করেছে ওয়াহিদ। তাই ওয়াহিদ বেশ কিছু ড্রেস নিয়ে নিল। ঝুমুর কিছু বলল না, কারণ এগুলো তার আসলেই দরকার ছিল। ঘরে তো আর সারাদিন শাড়ি পরে থাকা যায় না। ওয়াহিদের আম্মু ঝুমুরের জন্য সব শাড়ি কিনে ফেলেছে। সব শেষে লাইব্রেরি থেকে ঝুমুরের জন্য অ্যানিমেশনের কিছু বই নিয়ে নিল। ওয়াহিদ সব ঠিকঠাক করে প্যাকেট করে নিচ্ছিল, আর ঝুমুর লাইব্রেরির সামনে অন্যমনস্ক হয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ দেখলো পাশ থেকে দৌড়ে একটা কুকুর চলে গেল। ওয়াহিদ এসে বলতে লাগলো, এই মন কোথায় থাকে তোমার? কুকুরের সাথে বন্ধুত্ব করছিলে নাকি? পাশে ঘেসে দাঁড়িয়েছে কিন্তু কিছুই করছিলে না। ঝুমুর তা দেখে মনে মনে বলতে লাগলো, ধুর, এই পড়ালেখা আর কুত্তা দুইটাই জীবনের কুফা, কিছু ছাড়তেই চায় না। বাইরে থেকে এসে দরজা জানালা সব বন্ধ করে বালিশে মুখ গুজে বসে রইল কেয়া। মা ঘরের সামনে এসে বেশ কয়েকবার ডাকলেও কোনো সাড়া দিল না। কেয়ার মা জানে তার মেয়ের প্রায় সময়ই এমন করে, তাই আর তিনি আর তেমন পাত্তা দিলেন না। ভাবলো হয়তো মাথা ব্যথা করছে। দরজার সামনে থেকে চলে যাওয়ার আগে কেয়াকে আরও একবার ডেকে বলেন, শরীর ভালো লাগছে না নাকি? গোসল করে খেতে আয়।
কেয়া আগের মতোই নিস্তব্ধ শুয়ে রইল। দরজার সামনে থেকে মায়ের ছায়াটা সরে যেতেই ফুপিয়ে কেঁদে উঠল। আর কত সহ্য করবে সে? তার ভালোবাসার মানুষটা অন্য আরেকজনের ভালোবাসা পাওয়ার জন্য জ্বলে পুড়ে মরছে। ওকে ভালোবাসলে কি এমন ক্ষতি হতো? মানুষ যা চায় তা তার সাধ্যের বাইরে কেন থাকে? চাওয়া পাওয়ার জিনিসগুলো পেয়ে গেলে জীবনটা কত না সহজ হতো। আজ থেকে ৮ বছর আগের কথা। তখনও ওদের বন্ধুত্ব ছিল ঠিক এখনকার মতোই। সে সময় ওরা 5-এ পড়ে হয়তো। আদিল আর তার বাসা কাছাকাছি হওয়ায় সব সময় একসাথেই স্কুলে যাওয়া হতো তাদের। আদিল ২০-২৫ মিনিট আগেই তাদের বাড়িতে এসে হই হুল্লোড় লাগিয়ে দিত। কেয়ার মা রেহমা খান নিজেও তাকে ভীষণ ভালোবাসতো। বাবা হারা ছোট্ট ছেলেটাকে দেখলে তার ভীষণ মায়া হতো। একটু দুষ্টু হলেও আদিল পড়ালেখায় ছিল সব সময় ফার্স্ট। মাঝে মধ্যে নিজের সাথে বসিয়ে নাস্তা খাওয়াতেন। ভালো মন্দ কিছু রান্না হলেই ডেকে নিয়ে আসতেন। সেই সময়কার একটা ঘটনা, কেয়াদের বাড়িতে তার বড় খালা বেড়াতে এসেছিল। সাথে ছিল তার 12 বছরের এক ছেলে রাফি। তার সাথে কেয়ার ছিল একদম গলায় গলায় ভাব। বাসায় মেহমান আসছে যেহেতু অনেক ভালো মন্দ রান্না হয়েছে, তাই কেয়ার মাও খেলার ছলে আদিলকে বাড়িতে ডেকে নিল। আদিল বাড়িতে এসে কেয়ার ঘরে সহ সারা বাড়ি খুঁজেও কেয়াকে কোথাও পেল না। ছাদে ছুটে গেল। ছাদে গিয়ে দেখলো কেয়া তার মায়ের একটা লাল বেনারসির ওড়নার শাড়ির মতো গায়ে জড়িয়ে পড়েছে। আর কেয়ার সেই খালাতো ভাই রাফির পরনে একটা হলুদ পাঞ্জাবি। মূলত তারা দুজনে মিলে বর বউ খেলছে। কেয়া ওড়নার শেষের খানিকটা কোমরে পেঁচিয়ে রেখে ঢং করে রাফির সামনে গিয়ে বলল, এই নাও তোমার চা। কাঁঠাল পাতা দিয়ে বানানো চায়ের কাপটা আর রাফির হাত পর্যন্ত পৌঁছানোর আগেই একটা হাত তার চুল টেনে ধরে পেছনে নিয়ে গেল। কেয়া পেছনে তাকিয়ে আদিলকে দেখে কিছু বলবে তার আগেই চুলে আরো জোরে টান লাগে কেঁদে উঠল। আদিল বলতে থাকে, বর বউ খেলছিলি কেন ওর সাথে? আমি না বলেছিলাম আমার সাথে ছাড়া আর কারোর সাথে তুই বর বউ খেলবি না? কেয়া কাঁদতে কাঁদতে বলে। আদিল ছাড়, আমি ব্যথা পাচ্ছি। আদিল কেয়ার চুল থেকে হাত সরিয়ে নিল। হাত উঠিয়ে রাফি কিছু বলতে যাবে, ঠিক তখনই কেয়া ওর হাতে জোরে একটা কামড় বসিয়ে দিল। কেয়াকে আবার ধরতে যাবে তার আগেই দৌড়ে পালিয়ে গেল। সেদিন রাফির সাথে আদিলের তুমুল মারামারি হয়েছিল। কামড়ে রক্তাক্ত করে দিয়েছিল রাফির হাত। বারবার শুধু একটাই কথা বলছিল, তুই কেন ওর সাথে বর বউ খেলছিলি? তুই জানিস না কেয়া শুধু আমার সাথে বর বউ খেলে? এই ঘটনার পর থেকে রাফি বেচারা ভয়ে আর কেয়াদের বাড়িতে আসে না। শুধু ওইটাই না, আরও এমন বহু ঘটনা আছে যা দেখে কেয়ার মনে হয়েছিল আদিলের মনে হয়তো ওর জন্য কিছু আছে যা আর কারো জন্য নেই। তাই সে নিজেও ধীরে ধীরে প্রেমের বীজ বুনেছিল মন জমিনে। কিন্তু না, সে ভুল। তবে তার ভালোবাসা নিশ্চয়ই ভুল নয়। সে আগে যেমন আদিলকে চাইতো এখনও চায়, পরেও চাইবে। এসব ভাবতে ভাবতে দীর্ঘ নিঃশ্বাস ফেলে কেয়া। ঝুমুর আর ওয়াহিদ বাড়ি ফিরতে ফিরতে দুপুর গড়িয়ে প্রায় বিকেল হলো। সারা বাড়ি জুড়ে নিস্তব্ধতা বিরাজ করছে। ওয়াহিদ ঝুমুরকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে গাড়ি পার্ক করতে গেল। ঝুমুর নিঃশব্দে ঘরের দিকে পা বাড়ালো। ওয়াহিদ গাড়ি পার্ক করে বাগানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে রুমে গেল। ঝুমুর ততক্ষণে ফ্রেশ হয়ে আজকের কেনা ড্রেসগুলোর মধ্য থেকে একটা ড্রেস বের করে পরে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে গুনগুন করতে করতে চুল মুছছিল। চুল শুকানো শেষ হলে বই নিয়ে আসো। পরিচিত কণ্ঠস্বর কানে আসতেই পেছনে তাকিয়ে দেখলো 2 কাপ কফি হাতে নিয়ে ওয়াহিদ দরজার সামনে দাঁড়িয়ে আছে। এই অবেলায় পড়ার কথা শুনে ঝুমুর যেন আকাশ থেকে পড়ল। পড়ার সময় পড়িনি আর এখন পড়বো? তবে মনের কথা মনে রইল। মিনমিন করে বলে, এখন পড়তে বসবো? ওয়াহিদ ঝুমুরের সামনে গিয়ে দাঁড়িয়ে একটা কফির মগ হাতে দিয়ে বলল, হ্যাঁ এখনই, কারণ 2 মাস পরে তোমার টেস্ট পরীক্ষা। কোন কোন সাবজেক্টে সমস্যা আছে সেগুলো বের করো। আজকে সাবজেক্ট অনুযায়ী একটা রুটিন বানিয়ে দিব, তাহলে করতে অসুবিধা হবে না। আমি একটা কোচিং সেন্টারের কথা বলেছি। আবুর পরিচিত একজন পড়ায় সেখানে। ভাবছি তোমাকে সেখানে ভর্তি করে দেব।
গড়গড় করে একগাদা আদেশ শুনিয়ে দিয়ে ফ্রেশ হতে চলে গেল ওয়াহিদ। আধ ঘন্টা পর ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। রুমে এসে এক অপলক দৃশ্য দেখে চোখ কপালে উঠে গেল তার। সারা বিছানা জুড়ে বইপত্র ছড়ানো ছিটানো, আর তার মাঝখানে হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে ঝুমুর। ওয়াহিদ কয়েকবার ডেকেও কোনো সাড়া পেল না। হঠাৎ মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। সদ্য ভেজা চুলগুলোকে ঝুমুর মুখের সামনে নিয়ে মুছে পানি ছিটিয়ে দিল। এবার ঝুমুর একটু নড়ে চড়ে উঠল। ঘুমের ঘোরে বলতে লাগলো, আম্মু পানি দিও না প্লিজ, আর একটু ঘুমাবো। ওয়াহিদ এবার হা হা করে হাসতে লাগলো। তবে আর ডাকলো না ঝুমুরকে। ভাবলো কিছুক্ষণ ঘুমিয়ে নিলে ভালো লাগবে। চুল মুছার ভেজা তোয়ালাটা বারান্দায় ছড়িয়ে দিয়ে এসে বেডের সাইডের টেবিল থেকে ল্যাপটপ নিয়ে বসলো কিছু পেন্ডিং কাজ শেষ করতে। মাগরিবের আজানের আগ মুহূর্তেই ঘুম ভাঙলো ঝুমুরের, কিন্তু ঘুম ভেঙে ওয়াহিদকে ঘরে কোথাও দেখতে পেল না। পর মুহূর্তে মনে পড়লো ওয়াহিদ তাকে বই নিয়ে বসতে বলেছিল, আর সে কিনা ঘুমিয়ে পড়েছে। বেশ কিছুক্ষণ সময় ঘরেই বসে রইল। ভাবলো একটু নিচে গিয়ে দেখবে নাকি কি করছে সবাই। যে ভাবা সেই কাজ। কিন্তু নিচে গিয়ে দেখলো সবাই ড্রয়িং রুমে বসে আছে। শুধু বাড়ির সদস্যরাই না, সাথে দুজন নতুন মানুষকে দেখতে পেল। পরে শায়লা বেগম ঝুমুরের সাথে বড় ছেলে ও তার স্ত্রী সামিয়ার পরিচয় করে দিলেন। আজ যে ওরা আসবে এই কথা ঝুমুরের মাথায় ছিল না। মনে মনে ভাবলো, ইস কি ভাবলো সবাই, বাড়িতে মেহমান এসেছে আর সে পড়ে পড়ে ঘুমাচ্ছিল। ঝুমুরের অস্বস্তি বুঝতে পেরে সামিয়া বলে ওঠে, তুমি ঘুমাচ্ছিলে তাই আমরাই ডাকতে মানা করেছিলাম। এখন তো আমি এখানেই থাকবো সারা দিন রাত আসতেই কথা বলার জন্য। এই নিয়ে 24 বারের মতো রিং বাজতেই কলটা রিসিভ করলো কেয়া। অপর পাশের ব্যক্তিটি চেঁচিয়ে বলে উঠল, কিরে কল ধরিস না কেন? বাসায় গিয়া পৌঁছাইছস? না, রাস্তায় বসে হাডুডু খেলতেছি, তুইও আয়। রেগে মেগে বলল কেয়া। ওই শয়তান, আমি কেন তোর লগে হাডুডু খেলবো? তোর জামাইরে নিয়ে খেল। বলতে বলতে কল কেটে দেয় আদিল। কেয়া কিছু বলতে যাবে তার আগেই কলটা কেটে গেল। তবে এতক্ষণের মন খারাপের রেস্টটুকু কেটে গেল কেয়ার। রাতে হসপিটাল থেকে জরুরি কল আসায় সেখানে চলে গেল ওয়াহিদ। যাওয়ার আগে বাসায় বলে গেল আজ রাতে সেখানেই থাকবে। ওয়াহিদ চলে যাওয়ার পর রাত 11টা পর্যন্ত বই নিয়ে ঘাটাঘাটি করলো ঝুমুর। তারপর সবার সাথে একসাথে বসে ডিনার করলো। রুমে এসে দেখলো তার ফোনটা অনবরত বেজেই চলছে। ফোন হাতে নিয়ে দেখলো বাবার ফোন। প্রায় আধ ঘন্টা কথা বলল বাবা মায়ের সাথে। ফোন কেটে দেওয়ার 2 মিনিটের মাথায় একই নাম্বার থেকে আবার কল এলো। ফোন কানে লাগাতেই অপর দিক থেকে জাবির বলে উঠল, ওই আপি শোন, আজকে তোর একটা পার্সেল এসেছে, আমি কি এটা আম্মুকে দিয়ে দিব? জাবিরের কথা বুঝতে 2-1 মিনিট সময় লাগলো ঝুমুরের। বুঝতে পারলো জাবির কিসের কথা বলছে। সে বলতে লাগলো, এই না না আম্মুকে দিস না, আমি কালকে কলেজে যাওয়ার আগে নিয়ে যাব। জাবির বলে উঠল, পুরোটাই মিথ্যা বলল। ও আচ্ছা, কথা রিমোট কন্ট্রোল গাড়ি লাগবে। থাক তুই বরং আম্মুকেই দিয়ে দে, আমিও দেখি আম্মুকে টিনার কথা বলে। আরে ধুর, তুই আসলে একটা গাধা। তোর জিনিস আমি অন্যদের কেন দিব? মজা করছিলাম রে, হে হে। আচ্ছা রাখছি, এখন ঘুমা। ঝুমুর ভাবলো 1 মাস পর আবার সেই পার্সেল। এতদিন কথাই ছিল মানুষটা, নাকি তার বিয়ে হয়ে গেছে বলে আর দেয়নি। সকালে ঘুম থেকে উঠে বিছানা খালি দেখে ঝুমুরের মনে পড়লো পাশের মানুষটা কাল রাতে বাড়ি ফিরেনি। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিচে দেখলো ড্রয়িং রুমে বসে আছে শাকিল সাহেব, ওয়াহিদ, ওয়ালিদ একসাথে বসে চা খাচ্ছে আর কিছু নিয়ে আলোচনা করছে। ওয়াহিদের দিকে তাকাতেই দেখলো চোখ মুখ লাল হয়ে আছে। সারা রাত না ঘুমানোর ফলেই নিশ্চয়ই। ঝুমুর মনে মনে ভাবলো ওয়াহিদ নিশ্চয়ই এখন ঘুমাবে। তাহলে এই সুযোগে সে কলেজে যাওয়ার সময় বাড়ি থেকে পার্সেলটা নিয়ে যেতে পারবে। কিন্তু ওয়াহিদ তার ভাবনায় পানি ঢেলে দিয়ে বলে উঠল, তুমি নাস্তা করো, রেডি হয়ে এসো, আমি তোমাকে কলেজে দিয়ে আসবো। আমি একাই চলে যেতে পারবো, আপনাকে ক্লান্ত দেখাচ্ছে, আপনি রেস্ট নিন। সমস্যা নেই, তুমি রেডি হয়ে আসো, আমি তোমাকে দিয়ে এসে ঘুমাবে। ঝুমুর আর কিছু বলল না, চুপচাপ রুমে চলে আসলো। রুমে এসে রেডি হবে এমন সময় সামিয়ার রুমে আসলো। গুড মর্নিং কিউটে, কোথায় যাওয়ার প্রিপারেশন চলছে নাকি? গুড মর্নিং ভাবি, এই তো কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি।
সামিয়া ঝুমুরের গাল টেনে বলল, হাই, শেষমেশ পিচ্ছি একটা মেয়েকে বিয়ে করে ফেললো অহিদ। আচ্ছা যাই হোক, শোনো, আজকে কলেজে যাওয়া লাগবে না, চলো কোথাও ঘুরে আসি। এত দিন পর বিডিতে আসলাম, কিন্তু এখন পর্যন্ত কোথাও ঘুরতে যেতে পারলাম না। তোমার ভাইকে বললাম, কিন্তু সেও তো ব্যস্ত তার কাজ নিয়ে। ও কিন্তু আপু, উনি তো মনে হয় মানবেন না। সামিয়া হাসতে লাগলো ঝুমুরের কথায়। উনি? বাহ, আচ্ছা শোনো, তোমার উনিকে রাজি করানোর দায়িত্ব আমার। কাকে রাজি করানোর কথা চলছে শুনি? পেছন থেকে ওয়াহিদের কণ্ঠ শুনে সামিয়া তার দিকে তাকিয়ে বলে, টু দ্য ইয়াঙ্গার প্রিন্স অফ শেখ ভিলা। ও, কিপ ট্রাইং। সামিয়া আবার বেশ সিরিয়াস ভাব নিয়ে বলে উঠল, এই, আমি কিন্তু মজা করছি না, আমরা কিন্তু সত্যিই যাচ্ছি। বাসায় বসে বসে বোরিং লাগছে। ভাইয়া যাবে সাথে? না, তোমার ভাইয়ের নাকি কাজ আছে, আমরা তো একাই যেতে পারবো, আর সাথে ড্রাইভার তো আছেই। ওয়াহিদ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাত ঘড়ি খুলতে খুলতে বলল, আচ্ছা, বিকেলে নিয়ে যাব। দুপুরে হসপিটালে যাব, তারপর এসে নিয়ে যাব আমি। রেডি থাকো তোমরা। ওয়াহিদ ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে ঝুমুরকে উদ্দেশ্য করে বলে উঠে, কালকে রাতে হসপিটাল থেকে কল এলো না? গিয়ে দেখি 18-19 বছর একটা ছেলে বাইক অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা খুব ক্রিটিক্যাল। কিন্তু আশ্চর্যজনক কাহিনী, রোগীকে হাসপাতাল আনার 2 ঘন্টা পেরিয়ে গেলেও বাড়ি থেকে কেউ আসেনি। পরে শুনলাম মোবাইলে নাকি চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে গেছিল। মোবাইল অন করে কল লিস্টের প্রথম একটা নাম্বার পেয়ে কল করলাম, কিন্তু কেউ কোনো কথা বলেনি। কি জানি একটা মেয়ের নাম্বার ছিল, কেয়া মনে হয়। কিছুক্ষণের মধ্যে মেয়েটাও চলে এলো। একজন মহিলা ছিল, হয়তো ছেলেটার মা। দুপুরে একবার দেখে আসবো। ঝুমুর যেন প্রাণহীন কোনো মূর্তি। 18-19 বছরের একটা ছেলে বাইক অ্যাক্সিডেন্ট আর কেয়া নামটা ব্যতীত কানে আর কোনো কথা ঢুকছে না। মাঝে মাঝে মানুষের এমন কিছু অনুভূতি হয় যা বুকের ভেতরে সব কিছু ভেঙে চুরমার করে দিলেও বাইরে থেকে দেখতে একদম চকচকে। ঝুমুরকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে ওয়াহিদ কাঁধে হাত রেখে বলে ওঠে, কি হয়েছে ঝুমুর? ফাটা একটা গ্লাস জোড়া লাগানোর পর একটু ছোঁয়া লাগতেই যেমন ভেঙে যায়, ঝুমুরও ঠিক তেমন ভাবেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। হঠাৎ মেঝেতে বসে শব্দ করে কেঁদে উঠল ঝুমুর। হঠাৎ কান্না দেখে বিস্ময়ের চরম সীমায় পৌঁছে গেল ওয়াহিদ। হন্তদন্ত হয়ে ঝুমুরকে ধরে বিছানায় বসালো। কি হয়েছে না বললে বুঝবো কি করে? কান্না থামাও প্লিজ। কান্নার তোপে গলা ধরে আসছে ঝুমুরের। ওই ছেলেটার নাম কি আদিল? ওয়াহিদ মস্তিষ্কে চাপ প্রয়োগ করলো উত্তর বের করার আশায়। পর মুহূর্তেই মনে পড়ল, হ্যাঁ, এই কেয়া নামের মেয়েটা কাঁদতে কাঁদতে বলেছিল আদিলের কি হয়েছে, ও ঠিক হয়ে যাবে তো? ঝুমুরের কান্না দেখে এখন তার নিজেরই অস্থির লাগছে, তবু নিজেকে ধাতস্থ করে বলল, হ্যাঁ। আমাকে নিয়ে চলুন হসপিটালে, এক্ষুনি যেতে চাই আমি। ওয়াহিদ আর কিছু জিজ্ঞাসা করলো না। সে বুঝে নিল ছেলেটা ঝুমুরের কাছের কেউ হবে নিশ্চয়ই। মুখে শুধু বলল, আচ্ছা তুমি আসো, আমি গাড়ি বের করছি। হাসপাতালের করিডোরে বসে আছে ঝুমুর। ওয়াহিদ সিনিয়র একজন ডাক্তারের সাথে আদিলের রিপোর্টগুলো নিয়ে আলোচনা করতে গেছে। সারা হাসপাতাল জুড়ে তীব্র ফিনাইলের গন্ধ ভাসছে। কয়েকবার গা গুলিয়ে আসতে চাইল ঝুমুরের, তবুও মনের সঙ্গে এক প্রকার যুদ্ধ করে বসে রইল। এখন ডাক্তারদের ভিজিটিং আওয়ার, তাই বাইরের কেউ কেবিনে ঢুকতে পারবে না, আর আধ ঘন্টা পর ভেতরে যেতে পারবে। হাসপাতালের সামনের ফার্মেসি থেকে ডাক্তারের লিখে দেওয়া ঔষধগুলো নিয়ে মাত্রই ফিরল কেয়া। ঝুমুরকে দেখে প্রথমে আশ্চর্য হলেও পরে না দেখার অভিনয় করে অন্যদিকে গিয়ে বসে পড়ল। ঝুমুর দৌড়ে গিয়ে কেয়ার পাশে গিয়ে বলতে লাগলো, এই তুই আমাকে কিছু বলিসনি কেন? কেয়া মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। ঝুমুর কেয়ার হাত ধরে বলতে লাগলো, তুই এমন করছিস কেন আমার সাথে? আমি কি কিছু ভুল করেছি? কেয়া টান দিয়ে ঝুমুরের কাছ থেকে হাত সরিয়ে নিল। রাগে হালকা করে বলতে লাগলো, কি করিসনি তুই? খুব ভালো লাগছে না এখন? তুই তো বিয়ে করে খুব সুখে আছিস। তোর অন্য কেউ মরে গেলে তাতে তোর কি আসে যায়? তোর জন্যই তো আদিলের আজ এই অবস্থা। কি আবল তাবল বকছিস কেয়া? আমার জন্য? হ্যাঁ, তোর জন্য, কারণ ও তোকে ভালোবাসে, আর কাল তোর বিয়ের কথা শোনার পর থেকেই ও এমন করছে। কেন রে, তুই কি কুচি খুকি নাকি? একটা মানুষ তোকে এতদিন ধরে ভালোবাসে আর তুই ধরতেই পারলি না? বাহ, ভালোই যখন বাসিস না তাহলে এত প্রশ্রয় দিয়েছিস কেন?
ঝুমুর কিছু বলল না, কথা বলার জন্য কোনো শব্দ খুঁজে পেল না সে। আদিল তাকে ভালোবাসে, কই সে তো বন্ধু ছাড়া আর কোনো সম্পর্কের কথা কোনো দিন মাথায় আনতে পারেনি। আর রইল প্রশ্রয়ের কথা, ভালোবাসার সম্পর্ক ছাড়া পৃথিবীতে কি আর কোনো সম্পর্ক নেই? কেয়া এমন করে এই কথা বলতে পারলো? তার তো ছিল কোনো রকম রক্তের সম্পর্ক ছাড়া একটা সম্পর্ক, যেখানে শুধু একে অন্যের দুঃখ ভাগ করে নেওয়া হয়, হাসি তো কেড়ে নেওয়া হয় না।